জৈব রসায়ন নিয়ে কথা বলতে গেলে একদম শুরুতে সবার আগে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটির নাম হচ্ছে হাইড্রোকার্বন। ভর্তি পরীক্ষার জন্য জৈব রসায়ন থেকে প্রথম যে লাইনটি শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে হাইড্রোকার্বন। কারণ আমরা জানি জৈব যৌগগুলো সবগুলোই হাইড্রোকার্বন কিংবা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ। ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জৈব যৌগ মূলত কি? উত্তর হবে জৈব যৌগ মূলত হাইড্রোকার্বন। পরীক্ষায় আসতে পারে যে মিথেন এটি আসলে কি? উত্তর হবে এটি একটি জৈব যৌগ, বা অপশনে যদি থাকে এটি কি, এটি একটি হাইড্রোকার্বন। আমরা এই অধ্যায়ে যতগুলো যৌগ নিয়ে আলোচনা করব সবগুলোই কিন্তু এই হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বনের জাতক। তাহলে হাইড্রোকার্বন কথাটা আমরা একবারে মাথায় ঢুকাবো। এবং হাইড্রোকার্বন কাকে বলে? যেখানে একটি কার্বনের সাথে হাইড্রোজেনের সম্পর্ক স্থাপিত হয় এবং যেই যুগে অবশ্যই কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে। এই দুটো থাকা ফরজে আইন। এর সাথে অন্যান্য আরো বেশ কিছু থাকতে পারে, যেমন থাকতে পারে ফসফরাস, থাকতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, থাকতে পারে হ্যালোজেন, আমরা যেগুলোকে এক্স দিয়ে প্রকাশ করি, এবং থাকতে পারে সালফার। আমরা এটা এইভাবে মনে রাখতে পারি SPONX। এইগুলো মূলত কার্বন এবং হাইড্রোজেনের সাথে এরা যুক্ত হতে পারে এবং তারা যুক্ত হয়ে তৈরি করবে আমাদের অসংখ্য রকমের জৈব যৌগ। এখন জৈব যৌগ এই ধারণাটা কিন্তু খুব বেশি দিন আগের ধারণা নয়। আজ থেকে 200-300 বছর আগেও মানুষ জৈব যৌগ সম্পর্কে জানতো না। এবং নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে জৈব যৌগ, জৈব মানে জীবন, জীবনের যৌগ। এবং আগেরকার মানুষের ধারণা ছিল যে যেখানে শুধুমাত্র জীবন আছে সেখানেই জৈব যৌগ খুঁজে পাওয়া যায়, এবং এই ধারণাটাকে বলা হতো প্রাণশক্তি মতবাদ। এবং বিজ্ঞানী বার্জেলিয়াস ছিলেন এই প্রাণশক্তি মতবাদের প্রবক্তা। তিনি বলতেন যে শুধুমাত্র জীবিত যৌগ থেকেই আমরা জৈব যৌগ পেতে পারি। তো ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন বিজ্ঞানী প্রাণশক্তি মতবাদের প্রবক্তা? তার নাম বিজ্ঞানী বার্জেলিয়াস। কিন্তু জৈব যৌগ সম্পর্কে যেটা একদম সত্য ধারণা, অর্থাৎ শুধুমাত্র জীবিত যৌগ থেকে না, আমরা পরীক্ষাগারেও কৃত্রিম যৌগ থেকেও জৈব যৌগ বানাতে পারি, এই ধারণা দিয়েছেন জৈব যৌগের জনক বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। ভোলার উচ্চারণে আমরা ফ্রেডরিক ভোলার বলবো। তিনি একজন জার্মান বিজ্ঞানী। তিনি পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ তৈরি করেন এবং প্রথম যে জৈব যৌগটি তিনি পরীক্ষাগারে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে ইউরিয়া। ভর্তি পরীক্ষা কিন্তু আসতে পারে পৃথিবীতে সৃষ্ট প্রথম জৈব যৌগের নাম কি, কৃত্রিম ভাবে সৃষ্ট? উত্তর হচ্ছে ইউরিয়া। এবং বিজ্ঞানী ফ্রেডরিক ভোলারকে সেই জন্য বলা হয় জৈব রসায়নের জনক। আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় এই নামগুলো অনেক সময় আসে, তাহলে আমরা এখান থেকে এই দুইজন বিজ্ঞানীকে সম্মান দিয়ে তাদের নামগুলো মনে রাখবো। এবং আমরা যে 3টি তথ্য শিখলাম, এই 3টি তথ্যই কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখতে পাচ্ছি বোল্ড হরফে বলা আছে জৈব যৌগের সংখ্যাধিক্য বা প্রাচুর্যের কারণ 3টি। তোমরা জেনে অবাক হবে এই প্রশ্নটি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরে এসেছে। পরীক্ষার প্রশ্নটি ছিল এমন যে নিচের কোনটি জৈব যৌগের সংখ্যাধিক্য বা প্রাচুর্যের কারণ নয়? আমরা জানি অপশন থাকে 4টি, তো এখানে কারণ দেওয়া আছে 3টি, এবং এই 3টি কারণ দেওয়া ছিল, সাথে আরেকটি অপশন দেওয়া ছিল যেটি ছিল উত্তর। তো চলো আমরা জেনে নিই কেন পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক অনেক বেশি। প্রথম যে কারণটা সেটা হচ্ছে কার্বন পরমাণুর ক্যাটেনেশন ধর্ম। এই ক্যাটেনেশন ধর্মের কারণে কার্বন পরমাণু অনেক বেশি শিকল তৈরি করতে পারে নিজের সাথে বা অন্যান্য মৌলের সাথে, যার ফলে একটার পাশ আরেকটা কার্বন 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 যুক্ত হয়ে বিশাল রেল লাইনের মতো যৌগ তৈরি হতে পারে। কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হতে পারে, বা উপরের এই যে স্পঞ্জ এখান থেকে যুক্ত হতে পারে, ফলে বিশাল বড় যৌগ তৈরি হতে পারে। তোমরা সেই প্রমাণটা পাবে। যেমন দেখো, এটি হচ্ছে CH4 মানে হচ্ছে মিথেন, আবার যখন দুটি কার্বন হয়ে যাচ্ছে ইথেন। দেখো যৌগ কিন্তু মৌল কিন্তু একই, সেই কার্বন আর হাইড্রোজেন, কিন্তু তারা পাশাপাশি যুক্ত হচ্ছে। কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে কিন্তু এমন হয় না। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একবারই ঘটছে, এমন কখনোই দেখবা না
Na2Cl2 এরকম যৌগ কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে হয় না, কিন্তু কার্বনের একটা বিশেষ ক্ষমতা আছে, ক্যাটেনেশন ধর্ম। মনে রাখতে হবে ক্যাটেনেশন ধর্ম, এটা মূলত কার্বন পরমাণুর ধর্ম। এছাড়া জৈব যৌগের সমানুতা, আমরা জানি সমানুতা তাকেই বলা হয় যখন দুটি যৌগের আণবিক সংকেত এক হয়ে যাবে কিন্তু গাঠনিক সংকেত আলাদা হবে, তখন সেটাকে বলা হয় জৈব যৌগের সমানুতা। তো এরকম অসংখ্য জৈব যৌগ আছে যাদের আণবিক সংকেতগুলো এক, কিন্তু মাত্র একটা বা দুটো কার্বনে অবস্থানের পার্থক্যের জন্য মৌলের সমানুতা তৈরি হয়। ফলে দেখা যায় যে এরকম যৌগ আসলে একটা, কিন্তু সেখানে সমানুতা যৌগ ঘটে যায় দুটা। যেমন আমরা যদি লিখি C2H6O, এটি একটি জৈব যৌগের সংকেত, কিন্তু এখান থেকে আমরা কিন্তু দুটি জৈব যৌগ পেতে পারি। একটা হতে পারে CH3CH2OH, যেটা আমরা বুঝতে পারছি এটা ইথানলের সংকেত। আবার হতে পারে CH3OCH3, যেটাকে আমরা বলতে পারি ডাইমিথাইল ইথারের সংকেত বা মিথক্সি মিথেনের সংকেত। তো দেখতে পাচ্ছি যে এখানে দুই রকম গাঠনিক সংকেত, কিন্তু আণবিক সংকেত একটা, এই জন্য জৈব যৌগের সংখ্যা অনেক অনেক বেশি। এবং 3 নাম্বার, জৈব যৌগের পলিমারকরণ। আমরা পলিমারকরণ সম্পর্কে এইচএসসি তে অনেক কিছু পড়েছি, আমরা এই লেকচারেও অনেক কিছু পড়বো। আমরা জানি আমরা যে দৈনন্দিন পলিথিন ব্যবহার করি, এটা ইথিলিন বা ইথিনের পলিমারাইজড ফর্ম, পলিমারকরণের ফলে পলিথিন পেয়েছি। তো এইরকম আমরা জৈব যৌগকে বিভিন্ন অনুপাতে পলিমার করে অনেক অনেক নতুন যৌগ তৈরি করতে পারি। তাহলে 3টা কথা আমাদেরকে ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে মনে রাখতে হবে: ক্যাটেনেশন, সমানুতা, পলিমারকরণ। আমরা এই 3টা শব্দই পরীক্ষায় আসবে, কোনটি নয়, এই 3টি শব্দের বাইরে যেটা থাকবে পরীক্ষায় সেটিই হবে উত্তর। আমরা এই স্লাইডের শেষে একটা ভালো একটি তথ্য শিখব। এই যে কার্বনের এতগুলো ধর্ম, যে ক্যাটেনেশন ধর্ম বা কার্বন দিয়ে তৈরি যে জৈব যৌগ, তার যে সমানুতা বা পলিমারকরণ, এগুলোর আসলে মূল কারণটা কি? এর মূল কারণ কার্বনের যে তড়িৎ ঋণাত্মকতার মান, এটা অনেকটা মাঝামাঝি 2.5, এ অনেকটা মধ্যপন্থায় থাকে। এ সবার সাথে একটা ভালো সম্পর্ক, সবার সাথে অনেক অনেক যৌগ তৈরি করতে পারে। আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ভর্তি পরীক্ষায় আসতেই পারে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত। যেহেতু কার্বন থেকে লাখ লাখ যৌগ তৈরি হচ্ছে, সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান এবং কার্বন কার্বন বন্ধন শক্তির মান। এটা 347 কিলোজুল পার মোল। আমাদেরকে এই দুটি তথ্য ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এই কার্বন দিয়েই পুরো জৈব যৌগের জগৎটা চলছে। তো কার্বনকে আমাদেরকে বিশেষ সম্মান দিতেই হবে। 347 কিলোজুল পার মোল হচ্ছে তার বন্ধন শক্তি। 3, 4, 7, দেখো 3 এবং 4কে যুক্ত করলে 7 হয়, আমরা এটা মনে রাখবো। আর তার তড়িৎ ঋণাত্মকতার মান মাঝামাঝি, 5-এর অর্ধেক, সেটা হচ্ছে 2.5। আশা করি এই স্লাইড থেকে, আমাদের প্রথম স্লাইড থেকে তোমাদের কোনো সমস্যাই নেই, এবং এই স্লাইডের প্রত্যেকটি শব্দ কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগের স্লাইডে জেনে আসলাম কার্বনের একটা বিশেষ ধর্মের নাম হচ্ছে ক্যাটেনেশন। তোমরা দেখতে পাচ্ছ নামটা খুবই সুন্দর, ক্যাটেনা। এই ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে শিকল। ল্যাটিন শব্দ ক্যাটেনা থেকে ক্যাটেনেশন শব্দের উৎপত্তি, মানে শিকল তৈরি করার ক্ষমতা। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় এই সুন্দর সুন্দর নামগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। তো পরীক্ষা আসতে পারে যে ফুলারিনস, এটা আরেকটা সুন্দর নাম। এই ফুলারিনস কিসের উদাহরণ? আমাদেরকে বলতে হবে এই ফুলারিনস হচ্ছে ক্যাটেনেশনের উদাহরণ। ফুলারিন বলতে আসলে কি বোঝায়? দেখো বলা আছে ফুলারিন হচ্ছে এক বিশেষ জৈব যৌগ যেখানে 30 থেকে 70টি কার্বন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষায় আসবে যে ফুলারিনসের মধ্যে কতটি কার্বন পরমাণু থাকে। তোমাকে ভালো করে মনে রাখতে হবে 30 থেকে 70টি কার্বন পরমাণু, এবং কার্বন কার্বনের মধ্যে কি বন্ধন থাকে? সমযোজী বন্ধন। যেমন একটা ফুলারিন হচ্ছে C32, আরেকটি ফুলারিন হচ্ছে C50, আরেকটি ফুলারিন হচ্ছে C60, আরেকটি ফুলারিন C70। খেয়াল করো রেঞ্জটা কিন্তু 30 থেকে 70। পরীক্ষায় দিতে পারে নিচের কোনটি ফুলারিন নয়, এখান থেকে একটা অপশন তুলে দিল, আরেকটা দিয়ে দিল তোমার কাছে C100। অবশ্যই C100 কোনোভাবেই ফুলারিন হবে না। যখন C30 থেকে C70-র মধ্যে কোনো কিছু দেওয়া থাকবে সেগুলোকে আমরা বলবো ফুলারিন। এরা এক প্রকার বিশেষ জৈব যৌগ। এখন এই বিশেষ জৈব যৌগগুলোর মধ্যে আবার যেটা হচ্ছে C60,
দেখতে পাচ্ছি আমরা এই C60টা দেখতে খুবই সুন্দর। এই C60টা দেখতে অনেকটা আমাদের ফুটবলের মতো। এখানে এটা একটা সুষম আকৃতির গোলকের মতো, এবং এটার আবিষ্কারক বিজ্ঞানী বুক মিনিস্টার। সেজন্য বিজ্ঞানী বুক মিনিস্টারের নাম এটাকে বলা হয় বুক মিনিস্টার ফুলারিন, বা সংক্ষেপে এটাকে বাকিবল বলা হয়। তো পরীক্ষায় আসতে পারে যে বাকিবল কোনটি, তখন উত্তর করতে হবে যেটি C60 যেই ফুলারিনটা শুধুমাত্র সেটাকে কিন্তু বাকিবল বলা হয়, বাকিগুলোকে শুধু ফুলারিন বলা হয়, কোনোভাবেই বাকিবল বা বুক মিনিস্টার ফুলারিন বলা হয় না। এরপরে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ বা তোমরা তোমাদের বইয়ে পাবে যে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে কি পার্থক্য। আমরা সবাই জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় এক প্রকার বিশেষ প্রশ্ন আসে যে নিচের কোনটি জৈব যৌগ সম্পর্কে সত্যি নয়, বা নিচের কোনটি অজৈব যৌগ সম্পর্কে ভুল। এই প্রশ্নগুলো মূলত এইরকম পার্থক্য থেকে আছে, যেখানে এক পাশে জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো, আরেক পাশে অজৈব যৌগের বৈশিষ্ট্যগুলো, এবং তাদের বৈশিষ্ট্যগুলোকে একে অপরের সাথে তুলনা করা হয়েছে। তো এই পার্থক্যগুলো পড়ার সময় আমাদেরকে যেমন তুলনা করে পড়তে হবে, ঠিক তেমনি তাদের বৈশিষ্ট্যগুলো বুঝে মনে রাখতে হবে। তাহলে পরীক্ষা হলে জিনিসটি সহজ হয়ে যাবে আমাদের জন্য। তাহলে চলো আমরা এই পার্থক্যটি পড়া শুরু করি। একদম প্রথমেই বলেছে কিভাবে জৈব যৌগ এবং অজৈব যৌগ তৈরি হয়, সংযুক্তি। এখানে প্রথম লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈব যৌগে কার্বন অবশ্যই থাকবে, কার্বন থাকতেই হবে জৈব যৌগে, কার্বন ছাড়া জৈব যৌগ হবে এই জিনিসটা আসলে সম্ভব নয়। এবং আমরা জানি কার্বনের সাথে হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস। আমরা কিন্তু আগের স্লাইডেই মনে রাখার উপায়টা বের করেছি। এই মৌলগুলো যুক্ত হয়ে দেখো মিথানল তৈরি করেছে, মিথাইল অ্যামিন তৈরি করেছে। আমরা জানি মিথানল, অ্যালকোহল, মিথাইল অ্যামিন, এরা হচ্ছে অ্যামিন, প্রাইমারি অ্যামিন, এরা সবাই জৈব যৌগ। তাহলে জৈব যৌগের শর্ত হচ্ছে অবশ্যই কার্বন থাকে, কিন্তু অজৈব যৌগে এমন কোনোই শর্ত নাই। অজৈব যৌগে যে কোনো 2 বা ততোধিক মৌল যুক্ত হতে পারে। আমরা জানি মৌলের সংখ্যা 118টি, সেই 118টি মৌলের যে কেউ অজৈব যৌগে যুক্ত হতে পারে। যেমন পানিতে যুক্ত হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন, PCl3। তবে কেউ যদি কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত হয় এবং সে যদি জৈব যৌগের সংখ্যার সাথে মিলে যায়, তবে সেগুলো কিন্তু হয়ে যাবে জৈব যৌগ। কার্বন হাইড্রোজেন ছাড়া এমনি অন্য সকল মৌল একসাথে যুক্ত হয়ে তৈরি করবে অজৈব যৌগ। খেয়াল করতে হবে জৈব যৌগের বন্ধনে প্রধানত সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়। জৈব যৌগের একটা বন্ধন বললে সেটা সমযোজী বন্ধন, মূলত সমযোজী বন্ধনই থাকে। তবে অজৈব যৌগগুলো আয়নিক বন্ধন দিয়েও গঠিত হতে পারে, আবার সমযোজী বন্ধন দিয়েও গঠিত হতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইড, এখানে আমরা জানি আয়নিক বন্ধন কাজ করছে, তাই না? সোডিয়াম ধনাত্মক আয়ন, ক্লোরাইড ঋণাত্মক আয়ন। আবার আমরা যখন দেখি যে H2O বা পানিতে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে এখানে একটা সমযোজী বন্ধন কাজ করছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে সমযোজী বন্ধনে অজৈব যৌগে সমযোজী বা আয়নিক 2 রকম বন্ধনই হতে পারে, কিন্তু জৈব যৌগে শুধুমাত্র প্রধানত সমযোজী বন্ধন। 3 নম্বর পয়েন্ট, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। জৈব যৌগের গলনাঙ্ক নিম্ন, জৈব যৌগের স্ফুটনাঙ্ক নিম্ন। মনে রাখতে হবে জৈব যৌগের সবকিছুই হবে কম কম, নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক। সাধারণত 350°C তাপমাত্রার নিচে তাপমাত্রাটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এখানে মিথানলের স্ফুটনাঙ্ক দেওয়া আছে। দেখো মিথানলের স্ফুটনাঙ্ক 65°। এটা তুমি মাত্র শুনলে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসতেই পারে। আবার বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক দেওয়া আছে। বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক 121°। খেয়াল করো দুটাই কিন্তু 350-এর কম। কিন্তু অজৈব যৌগগুলো সাধারণত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, কারণ আয়নিক যৌগের গলনাঙ্কগুলো বেশি হয়। তো খেয়াল করো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801°, বলা হয় 700°C তাপমাত্রার উপরে। এই ছক থেকে যে কোনো একটা গলনাঙ্ক বা যে কোনো একটা স্ফুটনাঙ্ক আসতেই পারে। খেয়াল করো এখানে বেনজোইক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক দেওয়া আছে, মিথানলের স্ফুটনাঙ্ক দেওয়া আছে। শব্দগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। 121,
65,801, এই তিনটা সংখ্যা আমাদেরকে ব্রেনের মধ্যে সেট করতে হবে। এইটুকু আমাদেরকে অবশ্যই মনে রাখতে পারতে হবে। এরপরে পয়েন্টটি হচ্ছে দ্রাব্যতা। দেখো, জৈব যৌগগুলো পোলার দ্রাবক, যেমন পানি পোলার দ্রাবকে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার এবং বেনজিন এতে দ্রবণীয়। আমরা মনে রাখি সব সময়, এটা তোমরা পড়েছো, লাইক ডিসলভস লাইক, অর্থাৎ যা জৈব যৌগ সেটা জৈব যৌগেই দ্রবীভূত হবে, জৈব দ্রবণে। এটা অজৈব বা পোলার দ্রবণে কখনোই দ্রবীভূত হবে না। জৈব যৌগ সবসময় অপোলার বা জৈব দ্রবণে দ্রবীভূত হয়। এই অপোলার দ্রাবকের উদাহরণ হচ্ছে ইথার এবং বেনজিন। আর পোলার দ্রাবকে, এই যে পোলার দ্রাবক, যেমন আমরা উদাহরণ জানি পানি, এইখানে সকল অজৈব যৌগ দ্রবীভূত হয়। অজৈব যৌগগুলো আবার জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না, সেজন্য সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, কিন্তু ইথার বা বেনজিনে দ্রবীভূত হবে না। ঠিক একইভাবে মিথেন ইথার বা বেনজিনে দ্রবীভূত হবে, কোনোভাবেই পানিতে দ্রবীভূত হবে না। কথাটা খুবই সহজ। জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, অজৈব যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। পোলার দ্রাবকের উদাহরণ হচ্ছে পানি, জৈব দ্রাবকের উদাহরণ হচ্ছে ইথার এবং বেনজিন। কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা যদি জ্বালিয়ে দেই জৈব যৌগকে, আমরা যদি জ্বালিয়ে দেই বা পুড়িয়ে দেই, আমরা পুড়িয়ে দেওয়া বলতে কি বুঝি? অক্সিজেনের সাথে কোনো কিছু, অক্সিজেনের সাথে বিক্রিয়া দেওয়া। দেখো বলছে জৈব যৌগের দহনের পর কোনো অবশেষ থাকে না। যেমন মিথেনকে আমরা যদি অক্সিজেনের সাহায্যে পোড়াই, তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। পরীক্ষা কিন্তু আসতেই পারে, মিথেনের পূর্ণ দহনের ফলে কি উৎপন্ন হয়? মিথেনের পূর্ণ দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই প্রশ্ন কিন্তু আসতেই পারে, তখন কিন্তু আমাদেরকে পারতে হবে। কিন্তু অজৈব যৌগগুলো সাধারণত পূর্ণভাবে দ্রবীভূত হয় না, সাধারণত জলেই না, তবে যদি জলেও তাহলে দিন শেষে অবশেষ থেকে যায়। তো জৈব যৌগ পূর্ণভাবে আমরা পোড়াতে পারি, পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অজৈব যৌগ পোড়ালে পূর্ণভাবে কখনোই পূর্ণ দহন করা যায় না এবং দহনের পরে সবসময়ই অবশেষ থেকে যায়। এরপরে তড়িৎ পরিবাহিতা। আমরা জানি যে জৈব যৌগগুলো গলিত অবস্থায় কিংবা দ্রবণে কখনোই আয়নিত হয় না, অর্থাৎ তারা তড়িৎ বিশ্লেষ্য নয়। আর যারা তড়িৎ বিশ্লেষ্য নয় তারা তড়িৎ পরিবহন করে না। আমরা আগেই বলেছি জৈব যৌগ সবকিছুই কম কম হবে, তো বিদ্যুৎ পরিবহনও করে না। এর কারণ কি? কারণ সে কখনোই আয়নিত হয় না। তুমি তাকে গলিয়ে ফেললেও সে আয়নিত হবে না, তুমি তাকে দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করতে পারবে না। কিন্তু ঠিক উল্টো হচ্ছে আয়নিক যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড, আমরা এটাকে কিন্তু গলালেও সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন পাবো, বা তুমি যদি পানিতে তাকে মেশাও, পানিতে তাকে দ্রবীভূত করো, তাহলেও সোডিয়াম ক্লোরাইড আলাদা করে আয়ন পাবো। আর আমরা জানি আয়নের প্রভাবই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে অজৈব যৌগগুলো আয়নে বিশ্লিষ্ট হয়ে তড়িৎ প্রবাহ করতে পারে, অর্থাৎ অজৈব যৌগের তড়িৎ পরিবাহিতা আছে, জৈব যৌগের তড়িৎ পরিবাহিতা নেই। এই কথাটা পরিষ্কার ভাবে মনে রাখতে হবে। দেখো, যৌগের সংখ্যার দিক দিয়ে পৃথিবীতে আমরা একটু আগেই পড়ে এসেছি যে জৈব যৌগের সংখ্যা অত্যধিক। আমরা পড়ে এসেছি তিনটি কারণে জৈব যৌগগুলো অনেক বেশি হয় সংখ্যায়। তো কত বেশি সেই সংখ্যাটা হতে পারে? সেটা 80 লক্ষেরও বেশি, অলমোস্ট কোটির কাছাকাছি, 80 লক্ষের বেশি। সেই তুলনায় অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষেরও কম, 90,000। একটার হিসাব কিন্তু হাজারে, আরেকটার হিসাব লাখে। সংখ্যাটা মনে রাখতে হবে। এরপরে আমরা জৈব যৌগগুলোকে আমরা সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করে ফেলতে পারি। যেমন অ্যালকোহল সবাই এক শ্রেণী, অ্যালডিহাইড সবাই এক শ্রেণী, আবার অ্যাসিড সবাই এক শ্রেণী। কিন্তু আমরা অজৈব যৌগগুলোকে এইরকম সমগোত্রীয় শ্রেণীতে সাধারণত ভাগ করতে পারি না। এখানে শেষ পয়েন্টটি একটু খেয়াল করতে হবে, বিক্রিয়ার কৌশল এবং বিক্রিয়ার গতি খেয়াল করতে হবে। জৈব যৌগের বিক্রিয়ার কৌশল হচ্ছে জটিল, বিক্রিয়াগুলো জটিল প্রক্রিয়ায় সংঘটিত হয়, কিন্তু আয়নিক যৌগের বিক্রিয়ার প্রকৃতি কৌশলগুলো হচ্ছে আয়নিক প্রকৃতির। অজৈব যৌগের বিক্রিয়াগুলো হচ্ছে
আয়নিক প্রকৃতির। একটা আয়ন আরেকটা আয়নের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, একে অপরের সাথে প্রতিস্থাপন করছে, প্রতিস্থাপন করে একে অপরের সাথে যুক্ত হচ্ছে। এখানে অতটুকু জটিলতা নাই। কিন্তু আমরা যখন জৈব যৌগের বিক্রিয়াগুলো দেখব, এক একটা বিক্রিয়ায় তোমরা এইচএসসি তে অনেকগুলো মেকানিজম পড়ে এসেছো। বেঞ্জিনের ক্ষেত্রে তোমরা দেখেছো এই জায়গায় ইলেকট্রনের ঘনত্ব কমে, আরেক জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বাড়ে, সেই জায়গায় এসে যুক্ত হয়, এক কেন কমলো কেন বাড়লো, অনেক জটিল একটা প্রক্রিয়া। সেটা নিয়ে এক পেজ বর্ণনা করা যাবে। তো আমরা মনে রাখবো জৈব যৌগ অধ্যায়টা যেমন জটিল, এর বিক্রিয়ার কৌশলগুলোও জটিল, কিন্তু অজৈব যৌগ এর বিক্রিয়ার কৌশলগুলো সহজ এবং আয়নিক প্রকৃতির। এবং আয়নিক প্রকৃতির এই বিক্রিয়াগুলো দ্রুত গতিতে সম্পন্ন হয়, আর এর জটিল প্রক্রিয়াগুলো সম্পন্ন তো অনেক সময় নেয়, মন্থর গতিতে সম্পন্ন হয়। তাহলে জৈব যৌগের বিক্রিয়া কৌশল ও গতি মন্থর প্রকৃতির এবং জটিল, আর এর অজৈব যৌগেরটা আয়নিক প্রকৃতির এবং দ্রুত গতি সম্পন্ন। এখানে যে 9টি পয়েন্ট আমরা পড়লাম, বিগত বছরের প্রশ্নে এই 9টি পয়েন্ট থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, এবং আমরা আশা করছি তোমরা যে বছর পরীক্ষা দিবে সে বছরও এখান থেকে একটা সুন্দর প্রশ্ন আসবে এবং তুমি খুব সহজেই প্রশ্নটি পেরে যাবে।